প্রথমেই বলি, হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছেন নিশ্চয়। বাংলাতে হবে তো? হবে তো? জয় জয় শ্রীরাম। 24-এর লোকসভার নির্বাচনে 400 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু তার থেকে অনেকটা দূরেই তাদেরকে থামতে হলেও সরকার বিজেপির নেতৃত্বেই গঠিত হয়েছিল। আর গত 2 বছরে 50 আসনের কম পাওয়া কংগ্রেস, যারা কার্যত সংবিধান অনুযায়ী বিরোধী দলের যোগ্যতা পর্যন্ত নির্ধারণ করতে পারেননি আসনের নিরিখে, যেহেতু 50-এর কম সিট তারা পেয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে কিছুটা বেশি সিট পাওয়াতে, প্রায় 90টার কাছাকাছি সিট পাওয়াতে এতটাই উজ্জীবিত তারা হয়ে গিয়েছিল, তারা ভাবতে শুরু করে দিয়েছিল ব্যাস সাধারণ মানুষ নরেন্দ্র মোদী নয়, রাহুল গান্ধীকে বিশ্বাস করতে শুরু করেছে, রাহুল গান্ধীর ওপর ভরসা রাখতে শুরু করেছে। কিন্তু আপনাদের সামনে আমি বলেছিলাম যে রাহুল গান্ধীর যা অবস্থান, যেভাবে জাতপাত নিয়ে তিনি ভাগ বাটোয়ারা করার চেষ্টা করছেন, গোটা হিন্দু সমাজকে ভেঙে দেওয়ার কার্যত তিনি চেষ্টা করেন, সেক্ষেত্রে মানুষ এখন আর এত বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে গোটা রাজ্যের মানুষের তফাৎ রয়েছে এবং সেখানকার মানুষ পরিস্থিতি বিচার করে নির্বাচনে যোগদান করেন। আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচন ছিল এবং সেই দুটি নির্বাচন দুটি দলের কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ ছিল, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর। হরিয়ানাতে গত 2 বছর অর্থাৎ পর পর দুটি বিধানসভার ভোট বিজেপি জিতে এসেছিল, তার আগে ক্ষমতায় ছিল কংগ্রেস, এবং পরপর 2বার জিতে আসার পর আপনারা জানেন যেভাবে কৃষি আন্দোলনকে নিয়ে দেশ উত্তাল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে মোদী সরকারের বিরুদ্ধে সব থেকে বড় যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল সেটা কৃষক আন্দোলন, এবং সেই কৃষক আন্দোলন হওয়া সত্ত্বেও সেখানে তৃতীয়বারের জন্য কিন্তু একেবারে জয় ছিনিয়ে আনলো বিজেপি। আপনারা খবর পেয়ে গিয়েছেন 90 সিটের আসনে বিজেপি একাই পেয়েছে 49টি, সেখানে ম্যাজিক ফিগার ছিল 46, বিজেপি সেটা ক্রস করে 49 আসন পেয়েছে, কংগ্রেস সেখানে পেয়েছে 36 আসন। এবং জম্মু কাশ্মীরের রেজাল্টটা বলে দিই, তারপরে আসবো আলোচনায়। জম্মু কাশ্মীরেও 90টি আসন সংখ্যা ছিল, সেখানেও সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের জন্য 46টি আসনের দরকার ছিল। কংগ্রেসের জোট সেখানে পেয়েছে 49টি, কংগ্রেস একা নয়, কংগ্রেসের জোট পেয়েছে, এবং আমি হিসাবে আসবো, বিজেপি পেয়েছে 29টি আসন, পিডিপি পেয়েছে 3টি আসন, এবং এখানেও হিসেবে আসবো যে কংগ্রেসের থেকে এখানেও বিজেপি ভালো ফল করেছে জম্মু কাশ্মীরে, সেই তথ্যেও আপনাদের সামনে আসবো। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও, 96% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও বিজেপি কংগ্রেসের থেকে অন্তত দল হিসেবে বেশি ভালো ফল করেছে, সেটাও আপনাদের দেখাবো। প্রথমেই আসি হরিয়ানার প্রসঙ্গে। আপনারা কারা টিভির পর্দায় নির্বাচনের এই ইভিএম গণনার সময় চোখ রেখেছেন জানি না, কিন্তু প্রথমেই যখন ইভিএম খোলা হয় তখন দেখা যায় যে সেখানে ভালো ফল করছে কংগ্রেস এবং বিজেপি সেখানে খারাপ ফল করছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে হরিয়ানাতে কংগ্রেস আসবে, এটা কার্যত সবাই প্রায় ধরে নিয়েছিল। সমস্ত এক্সিট পোলগুলো একেবারে একতরফাভাবে বলছিল যে সেখানে কংগ্রেসের আসা নিশ্চিত। তার কারণ হরিয়ানার রাজনীতিতে, হরিয়ানার ইতিহাসে কখনো একটা দল পরপর 3টি টার্মে ক্ষমতায় এসেছে এমন ঘটনা ঘটেনি। তাই বিজেপি যেহেতু গত 2বার ওখান থেকে জিতেছিল, এবারে তাদের পরাজয়ের সম্ভাবনাই বেশি ছিল। তারপরে আপনারা মনে রাখতে পারবেন সেখানে কিন্তু একেবারে কৃষক আন্দোলনের নামে যেভাবে জাট সংগঠিত তারা হয়ে গিয়েছিল, তারপরে অনেকেই মনে করেছিলেন যে সেখানে বিজেপি হেরে যাবে হরিয়ানায়। আসুন আপনাদের দেখাতে চাইবো এক্সিট পোলগুলো কি লেখা হয়েছিল। সেখানে দেখুন, এক্সিট পোল ইন্ডিয়া টুডে, সি ভোটার, তারা কংগ্রেসকে দিয়েছিল 50 থেকে 58টি, বিজেপিকে দিয়েছিল 20 থেকে 28টি, নিউজ 18 তারা কংগ্রেসকে দিয়েছিল 54, বিজেপিকে দিয়েছিল 26, এবং রিপাবলিক মাদ্রিজ তারা পর্যন্ত কংগ্রেসকে দিয়েছিল 55 থেকে 62 এবং বিজেপিকে দিয়েছিল 18 থেকে 24। অর্থাৎ সেখানে একেবারেই প্রথম থেকেই যে কংগ্রেস জিতবে বিজেপি হারবে এমনটাই সবাই ধরে নিয়েছিল। এবং গণনার সময় যখন টিভি খোলা হয়েছিল তখনও পর্যন্ত দেখা গিয়েছিল যে বিজেপি সেখানে একেবারেই খারাপ ফল করছে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে। যেরকম এক্সিট পোলে দেখা গিয়েছিল ঠিক সেই রকমই সকালের ইভিএম খুলতেই সেই ধরনের তথ্য সামনে এসেছিল। কংগ্রেসের কর্মকর্তারা একেবারেই নাচানাচি শুরু করে দিয়েছিল। তারপরে দিন যত গড়িয়েছে, সময় যত গড়িয়েছে, ততই উলটপুরাণ হয়েছে, একেবারে কংগ্রেসের আসন সংখ্যা কমতে থেকেছে এবং বিজেপি সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এমনকি আপনাদের দেখাবো যোগেন্দ্র যাদব, কংগ্রেসপন্থী একজন রাজনৈতিকবিদ, তিনি পর্যন্ত প্রেডিক্ট করেছিলেন এবারে হরিয়ানাতে 3টি অপশন রয়েছে। তিনি হরিয়ানার ভোট প্রসঙ্গে প্রেডিক্ট করেছিলেন যে হরিয়ানার ভোটে এবারে কংগ্রেসের হয়ে হয় ঝড় উঠবে,
নয় কংগ্রেসের হয়ে আঁধি উঠবে, নয় কংগ্রেসের হয়ে তুফান উঠবে। এই তিনটের মধ্যে একটা হবে। আসুন তিনি কি বক্তব্য বলেছিলেন আপনারা শুনুন, এবং তারা কত বড় বিশেষজ্ঞ সেটা দেখলেই প্রমাণ পেয়ে যাবেন যে কি বক্তব্য বলেছিলেন আর ভোটের রেজাল্টের পর এক্স্যাক্টলি কি হলো। শুনুন যোগেন্দ্র যাদবের বক্তব্য হরিয়ানা প্রসঙ্গে কি বলেছিলেন ভোটের আগে। मैं एक जमाने में चुनाव की भविष्यवाणी किया करता था। लोग मेरे से पूछते थे, इसलिए आज भी पूछते हैं, योगेंद्र जी बताओ इस चुनाव में क्या होगा। मैंने कहा जी इस चुनाव में 3 संभावनाएं हैं। पहली संभावना तो ये है कि पूरे हरियाणा में कांग्रेस की हवा चलेगी और उसको बहुमत आएगा। ये सही है या नहीं? फिर बोला कि भाई दूसरी संभावना क्या है? मैंने कहा दूसरी संभावना यह है कि हवा नहीं कांग्रेस की आंधी चलेगी हरियाणा में। यह सही है कि नहीं है? फिर मेरे से बोले भाई ये दोनों के अलावा तीसरी संभावना कौन सी बच गई है? मैंने कहा तीसरी संभावना यह है कि सुनामी चलेगी यहां पे कांग्रेस की। अब आप बता दो हवा चलेगी आंधी के सुनामी? দেখলেন বন্ধুরা, তিনি একেবারেই অপশনের মধ্যে বিজেপিকে আনেনি, তিনি অপশনের মধ্যে বিজেপিকে আনেনি, শুধুমাত্র বলেছিলেন যে হয় কংগ্রেসের হয়ে ঝড় উঠবে, নয় কংগ্রেসের হয়ে তুফান উঠবে, নয় কংগ্রেসের হয়ে আঁধি উঠবে, কোনটা হবে এটাকে চুজ করতে বলেছিলেন। অর্থাৎ বিজেপিকে তিনি রাখেননি। কিন্তু দেখুন ভোটের বাক্স খুলতেই একেবারেই বিজেপির বিজয় রথ আরো একবার চড়চড়িয়ে উঠল। তবে অনেকেই বলছেন যে হরিয়ানাতে এইরকম বিজেপি ফল করতে পারলো কি করে, যেখানে বিজেপির বিরুদ্ধে একটা বিরাট অ্যান্টি ইনকামবেন্সি ছিল বলে অনেকেই মনে করছেন এক্সিট পোলেও যেগুলো উঠে এসেছিল, কিন্তু সেখানে বিজেপি ভালো ফল করলো কি করে। এইখানেই রয়েছে কিন্তু একটা বিরাট তথ্য পশ্চিমবঙ্গবাসীর জন্য, যেটা হরিয়ানাবাসী করে দেখাতে পারলো, আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে সেটা করতে পারলাম না। দেখুন হরিয়ানাতে কংগ্রেস জিততে পারতো যদি সেখানকার দলিত ভোট, হিন্দু ভোট এরা ভাগাভাগি হয়ে যেত। একে অপরে যদি ভাগাভাগি হয়ে বিভিন্ন দলকে ভোট দিত তাহলে কখনোই সেখানে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। যেভাবে জাট ভোট, কৃষক ভোট এবং মুসলিম ভোট তারা একেবারে সম্মিলিত হয়ে কংগ্রেসকে ভোট দিয়েছে, সেখানে কিন্তু হিন্দু ভোট, দলিত ভোট, আদিবাসী ভোট সেটাও পোলারাইজ হয়ে একেবারে কনসলিডেট হয়ে বিজেপির খাতায় পড়েছে। অর্থাৎ হরিয়ানা কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে পথ দেখাচ্ছে যে যখন প্রয়োজন পড়ে তখন জোটবদ্ধ হতে হয়। আমাদের এই রাজ্যে মুসলিম সমাজ জোটবদ্ধ হয়ে যদি বছরের পর বছর তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিতে পারে, তাহলে কেন হিন্দুরা জোটবদ্ধ হয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসবে না, বিজেপিকে কেন ক্ষমতায় নিয়ে আসবে না? এই প্রশ্নটা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বললেন হরিয়ানাবাসীর কাছ থেকে শেখা উচিত, তারা যদি জোটবদ্ধ হতে পারে পশ্চিমবঙ্গবাসীরও জোটবদ্ধ হওয়া উচিত। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। শেষে একটা কথাই বলবো, जो बांटेगा वही काटेगा। আপনারা ভাগ হবেন না, সনাতনীরা ভাগ হবেন না। যোগীজি শিখিয়েছেন ইউপির লোককে ভারতীয় বলতে, সনাতনী বলতে, জাত পাতে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানে থাকি, এই পরিচয় রাখবেন, ভাগ হবেন না। বাঁটেগা তো কাটেগা, জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে, এই কথাটা মাথায় রাখবেন। আজকে হরিয়ানাতে আমরা বাঁটিনি তাই আমাদের কাটতে পারেনি, বাংলায় আমরা বেঁটে আছি তাই আমাদের কাটে। আমরা বাংলাতে বাঁটবো না আর আমাদের কাটতে দেব না, আমাদের কাটতে দেব না। জয় জয় শ্রীরাম। সেখানে কিন্তু কৃষক আন্দোলনের নামে আপনারা জানেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নৈতিক সমর্থন দিয়েছিলেন। সেখানকার কৃষক নেতাদের বারবার ফোন করে বলেছিলেন যে যদি কখনো দরকার হয় আমরা রয়েছি, এমনকি প্রতিনিধি দল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছিলেন। এতটাই উল্লাসিত ছিলেন যে এক্সিট পোল বেরোনোর পর আমি দেখছিলাম আনন্দবাজার পত্রিকার তরফ থেকে লেখা হয়েছিল যে এই এক্সিট পোল মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা স্বস্তি দেবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপি ফ্লুকে জিতে গিয়েছেন, মানুষের সমর্থন ছিল না তাও নাকি বিজেপি জিতে গিয়েছে বলে লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। তাই এই যে 2 নির্বাচন ছিল, এই 2 নির্বাচনে দুটোতেই যদি কংগ্রেস জিতে যেত তাহলে নিশ্চিতভাবে দেখতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকতেন না।
একেবারে কিভাবে সাংবাদিক সম্মেলন করে বিজেপি শেষ হয়ে গিয়েছে বলে আওয়াজ তুলতেন এবং তারা সেখানে না লড়েও তাদেরই নাকি জয় হয়েছে এটা বলার চেষ্টা করতেন। সেটা যদি হরিয়ানাতে বিজেপি পরাজিত হতো তাহলে দেখতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে এসে কি নাচানাচি করতেন বা কি বক্তব্য বলতেন। এবার আসবো জম্মু কাশ্মীরের কথায়। আপনাদের বললাম প্রথমে যে সেখানে ম্যাজিক ফিগার ছিল 46টি, 90টি টোটাল আসন সংখ্যা ছিল। কংগ্রেস পেয়েছিল 49টি আসন, বিজেপি পেয়েছিল 29টি আসন, পিডিপি পেয়েছিল 3টি এবং আদার পেয়েছিল 9টি। এখানে দেখে মনে হচ্ছে যে বিজেপির থেকে কংগ্রেস জোট অনেকটা এগিয়ে। আসলে এটা কংগ্রেসের একার সিট নয়, এটা কংগ্রেস জোট পেয়েছে। এবার আপনাদের দেখাতে চাইবো যে আসলে রেজাল্টটা কি হয়েছে ঠিক জম্মু কাশ্মীরে। দেখুন, আসল রেজাল্টটা হচ্ছে যে জম্মু কাশ্মীরে বিজেপি পেয়েছে 25.79% ভোট এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স সেখানে পেয়েছে 23.39% ভোট। ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ তাদের দল পেয়েছে 23.39% ভোট। আর ইন্ডিয়া কংগ্রেস তারা পেয়েছে মাত্র 12% ভোট। অর্থাৎ এখানেও যদি বিচার করেন যে ভোটের পার্সেন্টেজে একক দল হিসাবে বিজেপি সেখানে সব থেকে ভালো ফল করেছে, প্রায় 26% ভোট, এবং সেখানে কংগ্রেস পেয়েছে হাফ ভোট, মাত্র 12% ভোট। তা নিয়েই বিরাট লাফালাফি, বিরাট মাতামাতি। কাজেই বুঝতে পারছেন যে জম্মু কাশ্মীর সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90%-এর ওপর মুসলিম থাকা সত্ত্বেও সেখানে বিজেপি সব থেকে বেশি ভোট পেয়েছে। এর পরেও যারা মনে করছেন যে বিজেপির অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা মনে করেন যে ফ্লুকে 2024-এ বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে, আসলে নরেন্দ্র মোদীরা তাদের ক্ষমতায় আসার যোগ্যতা ছিল না, ইভিএম এর কারচুপি করে তারা ক্ষমতায় এসেছে। জানি না এই যে হরিয়ানার রেজাল্টকে নিয়ে আবার তারা বলতে শুরু করবেন কিনা যে বিজেপি ইভিএম এ কারচুপি করেছে। তার কারণ হেরে গেলেই ইভিএম এ কারচুপি, আর জিতে গেলেই আমাদের নিজেদের দক্ষতায় জিতেছি। এই হচ্ছে পরিস্থিতি। লোকসভা নির্বাচনে বিগত 2 বছরের থেকে কিছু ভালো ফল করার পর যে অহংকার বেড়ে গিয়েছিল কংগ্রেসের, যে আত্ম অভিমান বেড়ে গিয়েছিল রাহুল গান্ধীর, অনেকেই কংগ্রেসে যে সমস্ত লোকজন রয়েছে তাকে নতুন চাণক্য বলতে শুরু করে দিয়েছিল। কিন্তু রাহুল গান্ধীর রাজনৈতিক মস্তিষ্ক যে কতটা উর্বর, যারা রাজনীতির একটু আধটু কারবারি তারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তিনি যে খুব সহজভাবে হিন্দু ভোটারদের ভাঙতে চেয়েছিলেন, জাতপাতের কথা বলে কার্যত হিন্দু সম্প্রদায়কে ভাগ করার চেষ্টা করেছিলেন বিজেপির থেকে ভোটগুলো কেড়ে নেওয়ার জন্য, কিন্তু তার ফাঁদে হরিয়ানাবাসী পড়তে চায়নি। ঠিক তেমনি ভাবেও পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য রাখতে হবে যে এই সমস্ত দলগুলো অন্যান্য সম্প্রদায়ের ভাগের কথা বলে না, অন্যান্য সম্প্রদায় সম্পর্কে কোনো মন্তব্য বা সেই সম্প্রদায়গুলোকে ভাগ বাটোয়ারার কথা তারা বলেন না। শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখবেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, আদিবাসী, ওবিসি এই রকম ভাগ করে কার্যত হিন্দু ভোটে থাবা বসানোর চেষ্টা করে একদিকে, আর উল্টো দিকে রাম মন্দির যখন উদ্বোধন হয় তখন রাম মন্দিরে উদ্বোধন আটকানোর জন্য লয়ারদের দিয়ে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে। আর এদের ট্র্যাপে যদি আপনি পা দেন তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই যেভাবে আমরা রাজ্যে জ্বলছি ঠিক সেইভাবেই আমরা দেশেও জ্বলতাম যদি অন্যান্য রাজ্যের মানুষরা আমাদের মতোই এইরকম পথ অনুসরণ করত। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে অন্যান্য রাজ্যের মানুষদের ধন্যবাদ দেওয়া উচিত, তার কারণ অন্তত আমাদের মতো প্ররোচনায় তারা পা দেয় না বলেই সেই কারণেই এখনো কেন্দ্রে বিজেপির মতো একটা সরকার রয়েছে। একবার ভেবে দেখুন সেখানে যদি তৃণমূলের মতো একটা সরকার থাকতো তাহলে কি হাল হতো। এমনিতেই একটা রাজ্যে তৃণমূল সরকার আছে বলে আর কোথাও অস্তিত্ব নেই। একটা রাজ্যে শুধুমাত্র তৃণমূল সরকার আছে বলে আমাদের কি পরিস্থিতি হয়েছে, কি হাল করে ছেড়ে দিয়েছে সেটা লক্ষ্য করতে পারছেন। এবার ভেবে দেখুন যদি গোটা দেশে তৃণমূল কংগ্রেসের মতো কোনো দল ক্ষমতায় থাকতো বা যদি কোনোদিন চলে আসে তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যান্য বহির্বিশ্বের কাছে কিভাবে আমরা দুর্বল এটা প্রকাশ্যে চলে আসতো এবং আমাদের উপর কি অত্যাচার চলতো সেটা একবার কল্পনা করে দেখবেন। এবং কল্পনা করারও দরকার নেই, যদি বিজেপি কোনোদিন ক্ষমতা থেকে সরে যায় আর এই সমস্ত দলগুলো যদি কোনোদিন তারা যদি কোথাও ক্ষমতায় চলে যায় তাহলে সেই দিন বুঝতে পারবেন যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সৃষ্টি হয়েছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তাই একটা বিরাট জয়, যে বিজেপিকে মনে হয়েছিল যে তারা নাকি দাগ কাটতে পারবে না, দুটো জায়গাতেই যা ফলাফল করলো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তো গর্তে মুখ লুকিয়ে ফেলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট নেই। অন্যদিকে অন্যান্য যে সমস্ত ইন্ডি জোটের প্রতিনিধিরা রয়েছেন তারাও এই মুহূর্তে গর্তে মুখ লুকিয়ে ফেলেছেন। কি বলবেন বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত লিখে জানাবেন। পশ্চিমবঙ্গে কবে এই পরিবর্তন আসবে, কবে আমাদের সুদিন ফিরে আসবে, এর আশায় কি রয়েছেন আপনারা? লিখে জানান আপনাদের উত্তর।